সারু, তুই এটা ঠিক করলি? দেখ রূপ, আমি যা করেছি ঠিক করেছি। ওর মতো ছেলের কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? ও আমার চাচাতো ভাই, শুধু এইটুকু সম্পর্কই থাক। এর বেশি কিছু আশা করলে সেটাও পাবে না। সারু, ভাইয়া তো তোকে খুব ভালোবাসে। ভালোবাসা? মাই ফুড। একটা অশিক্ষিত গাইয়া খ্যাত ছেলে কোন দিক দিয়ে আমার লেভেলে আসবে? ও আমার বড় চাচার ছেলে বলে আমাদের বাসায় ওর ঠাঁই হয়েছে। না হলে ওর মতো ছেলেকে কখনোই আমাদের বাসায় অ্যালাউ করতাম না। শুধুমাত্র বড় আম্মুর জন্য ওকে অ্যালাউ করেছি, কারণ বড় আম্মু আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তাই তাকে কষ্ট দিব না বলে এই খ্যাতকে সহ্য করছিলাম। আর না, ওর যেখানে ইচ্ছা যাক, আমি ওকে আটকাবো না। সারু, তোকে একটা কথা বলে রাখি, আজ যেই ছেলেকে খ্যাত বলে দূরে করে দিলি, একদিন সেই ছেলের জন্য তুই হা হুতাশ করবি। একবার ওর সান্নিধ্য পাবার জন্য আকুল হয়ে থাকবি, কিন্তু সেই দিন তুই চেষ্টা করলেও ওই মানুষটার পাশে দাঁড়ানোর সুযোগ পাবি না। এই আমি আজ তোকে বলে দিলাম। সেই দিনটা কোনো দিন আসবে না। ওই খ্যাত কোনো দিন আমার যোগ্য হতে পারবে না। বন্ধুরা, আপনারা কিছুই বুঝতে পারছেন না তো? তাহলে চলুন গল্পের অতীত থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এতক্ষণ যারা কথা বলল তাদের মধ্যেই লুকিয়ে আছে আমার গল্পের নায়িকা সর্বাণী চৌধুরী মেঘ। মেঘের বেশটি হলো রূপা, ওরফে আনিকা ইসলাম রূপা। রূপা আর মেঘ একই স্কুলে পড়ে। ওরা ছোট থেকেই বন্ধু। মেঘের পরিবার শহরে থাকে, আর যেই চাচাকে নিয়ে কথা বলল সে থাকে গ্রামে। তাদের একমাত্র ছেলে শ্রাবণ চৌধুরী ও একটা মেয়ে শ্রাবণী চৌধুরী। শ্রাবণী গ্রামের স্কুলে পড়ে, বয়স মাত্র 15। মেঘ শ্রাবণীর থেকে 1 বছরের বড়। মেঘের একটা ভাইয়া আছে, তার নাম সাগর চৌধুরী। সাগরের বয়স 25। সাগরদের নিজেদের কোম্পানি। সাগরের জন্মের অনেক বছর পর মেঘ এসেছিল মেঘের বাবা মার জীবনে। তাই মেঘ সবার আদরে। মেঘের সব জেদ আবদার সবাই এক কথায় মেনে নেয়। তাই তো মেঘ একরোখা হয়ে গেছে। এবার আসি আপনাদেরকে শ্রাবণের জীবনী নিয়ে কিছু বলি। শ্রাবণের বয়স 20। শ্রাবণ বেশি পড়াশোনা করেনি, সারাদিন বন্ধুদের সাথে ঘোরাফেরা করে কাটায়। এর জন্য পরিবারের কেউ ওকে পছন্দ করে না। শ্রাবণ সেসব কথা কানই দেয় না, নিজের মতোই থাকে। আষাঢ়ের শেষ বিকেল, সারা দিনের গুমোট গরমের পর হঠাৎ করেই আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। দূরে তালগাছের মাথায় দুলছে ঝোড়ো হাওয়ায়। কাঁচা রাস্তার দুই পাশে সবুজ ধানক্ষেতগুলো বাতাসে ঢেউ তুলছে। গ্রামের নাম বোয়াল। ছোট্ট শান্ত অথচ মানুষে মানুষে ভরা একটি গ্রাম। এই গ্রামেরই এক মধ্যবিত্ত পরিবারের জন্ম শ্রাবণের। বাবা আহমেদ শরীফ চৌধুরী। সামান্য কিছু নিজের জমি আছে, আর বাকি সময় অন্যের জমিতে কাজ করেন। বছরের শেষে সংসার চলে যায় ঠিকই, কিন্তু বাড়তি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য নেই। মা আমিনা বেগম সারা দিন সংসার সামলান, আর শ্রাবণী সারাক্ষণ ভাইয়ের পিছনেই ঘোরে। ভাইকে ছাড়া যেন তার পৃথিবী অসম্পূর্ণ। শ্রাবণের গায়ের রং উজ্জ্বল ফর্সা, ছিপছিপে গরম, কপালের উপরে এলো মেলো কালো চুল। মুখে সবসময় এক ধরনের শান্ত হাসি লেগে থাকে, কিন্তু সেই হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা কেউ বোঝে না। ছোটবেলা থেকেই শ্রাবণ অন্যরকম। তার স্বপ্ন ছিল বড় কিছু করার। কেউ ডাক্তার হতে চায়, কেউ শিক্ষক, কেউ সরকারি চাকরিজীবী। আর শ্রাবণ হতে চাইতো এমন কিছু করতে যাতে একদিন সারা দেশ তাকে চেনে। তার হাতে ছিল একটি পুরনো স্মার্টফোন। স্ক্রিনে ফাটল, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, তবুও সেই ফোন দিয়েই সে গ্রামের ধান ক্ষেত, নদীর পাড়, বৃষ্টি ভেজা রাস্তা সব নিয়ে ভিডিও করত। তারপরে অপেক্ষা, কেউ দেখবে কি না। কিন্তু বেশিরভাগ ভিডিওতেই ভিউ হতো 100, 200, কখনো 1000। তবুও সে হাল ছাড়ত না, কারণ তার বিশ্বাস ছিল একদিন না একদিন এই ছোট্ট গ্রামের ছেলেটাকেও মানুষ চিনবে। কিন্তু পরিবারের কাছে এসব ছিল নিছক সময় নষ্ট। সেদিন সন্ধ্যায়ও শ্রাবণ উঠোনে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিল। ঠিক তখনই মাঠ থেকে বাড়ি ফিরলেন তার বাবা। ঘামে ভেজা শরীর, কাঁধে কোদাল। দূর থেকেই দেখে কপাল কুঁচকে গেল তার। বাড়িতে ঢুকেই গর্জে উঠলেন, আবার ওই ফোন? সারাদিন একটু কাজ নেই? শ্রাবণ শান্ত গলায় বলল, বাবা আর 5 মিনিট। চুপ।
কঠোর গলায় ধমক দিলেন তিনি। তোর বয়সী ছেলেরা সংসারের দায়িত্ব নিচ্ছে। মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। ওকে বলেই তো লাভ নেই, সারাক্ষণ ও ফোন নিয়েই পড়ে থাকে। শ্রাবণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানতো এখন কোনো কথা বললেই পরিস্থিতি আরও খারাপ হবে। ঠিক তখনই ছোট্ট শ্রাবণী দৌড়ে এসে ভাইয়ের পাশে দাঁড়ালো। আব্বা, ভাইয়া তো... তুই চুপ কর। মেয়ের দিকেও রাগী চোখে তাকালেন শরীফ সাহেব। শ্রাবণী ভয়ে থেমে গেল। সে শুধু অসহায় চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। শ্রাবণ হালকা হেসে বোনকে চোখের ইশারায় বোঝালো, কিছু বলিস না। কিন্তু সেই হাসিটা ছিল ভীষণ কষ্টে ঢাকা। সেদিনের ঝড়টা কেবল আকাশেই ওঠেনি, শুরু হয়েছিল শ্রাবণের জীবনেও। আকাশে তখন কালো মেঘ আরও ঘন হয়ে এসেছে। দূরে বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল পুরো গ্রাম। উঠোনে নেমে এলো নিস্তব্ধতা। শ্রাবণ চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, যেন সব অভিযোগ শুধু তার দিকেই। ঠিক তখনই শরীফ সাহেব আবার গর্জে উঠলেন। কি দেখছিস আমার মুখের দিকে? ফোনটা দে। শ্রাবণ আঁতকে উঠল। বাবা, ফোনটা নষ্ট করে ফেলবেন না প্লিজ, এটা আমার খুব দরকার। দরকার? এই অপদার্থ ফোনটাই তোকে শেষ করে দিয়েছে। তিনি এগিয়ে এসে জোর করে ফোনটা কেড়ে নিতে গেলেন। শ্রাবণ 2 পা পিছিয়ে গেল। আব্বা, আমি কাজও করব, কিন্তু ফোনটা নিয়ে নেবেন না। আমি একটা স্বপ্ন নিয়ে... কথা শেষ হওয়ার আগেই ঠাস একটা জোরালো চড় এসে পড়ল শ্রাবণের গালে। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। শ্রাবণ কিছু বলল না, শুধু হাত দিয়ে নিজের গালটা চেপে ধরল। চোখ দুটো ভিজে উঠলেও সে মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। শ্রাবণী আর নিজেকে সামলাতে পারল না, দৌড়ে এসে ভাইয়ের সামনে দাঁড়িয়ে পড়ল। আব্বা, ভাইয়াকে মারবেন না, ও তো কিছুই করেনি। তুই সরে যা। না, ভাইয়াকে মারবেন না। আমেনা বেগম এগিয়ে এসে মেয়ের হাত ধরে টেনে সরিয়ে নিলেন। শ্রাবণী, বড়দের কথার মধ্যে কথা বলবি না। শ্রাবণী কাঁদতে কাঁদতে শুধু ভাইয়ের দিকেই তাকিয়ে রইল। এদিকে শরীফ সাহেব রাগে ফুঁসছেন। শেষবারের মতো বলছি, কাল সকাল থেকে আমার সঙ্গে মাঠে যাবি। ওই ফোন টোন আর চলবে না। শ্রাবণ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপরে ধীরে ধীরে মাথা তুলল। চোখে কোনো রাগ নেই, শুধু জমে থাকা অসংখ্য কষ্ট। বাবা, আমি চাষের কাজকে ছোট করছি না, কিন্তু আমার একটা স্বপ্ন আছে। আমি বিশ্বাস করি একদিন আমি সফল হব। কথাটা শুনেই শরীফ সাহেব তাচ্ছিল্যের হাসি হাসলেন। সফল হবি কি করে? মোবাইলে ভিডিও বানিয়ে গ্রামের মানুষ আসে জানিস, সবাই বলে শরীফের ছেলে সারাদিন নাচানাচি করে, লজ্জার মাথা তুলতে পারি না। শ্রাবণের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এতদিন ধরে সে শুধু একটা কথাই শুনে এসেছে, তুই আমাদের লজ্জা। আজও তার ব্যতিক্রম হলো না। সে ধীরে ধীরে নিজের ফোনটা বুকের সঙ্গে চেপে ধরল। কিছুক্ষণ পর শান্ত গলায় বলল, যদি কোনোদিন সত্যি সফল হই, তখন কি আমার উপর আপনার গর্ব হবে বাবা? প্রশ্নটা শুনে শরীফ সাহেব এক মুহূর্তও দেরি করলেন না। সেই দিন কোনোদিন আসবে না। কথাটা যেন ধারালো ছুরির মতো গিয়ে বিঁধল শ্রাবণের বুকে। সে আর একটা কথাও বলল না, নিঃশব্দে নিজের ছোট্ট ঘরের দিকে হাঁটতে লাগলো। পেছন থেকে শ্রাবণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার ছোট্ট মনটা বারবার বলছিল, আজ কিছু একটা খুব খারাপ হতে চলেছে। আর ঠিক তখনই আকাশ ফাটিয়ে নেমে এলো প্রবল বৃষ্টি। রাত নেমেছে পুরো বয়াল গ্রামে। টিনের চালের ওপর টুপটাপ করে বৃষ্টির শব্দ পড়ছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে চারপাশ সাদা হয়ে উঠছে। ছোট্ট বাড়িটার ভেতরে সবাই রাতের খাবারের জন্য বসেছে। আমেনা বেগম একে একে ভাত, ডাল আর আলু ভর্তা পরিবেশন করছেন। শ্রাবণ নিজের ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চুপচাপ এক কোণে দাঁড়ালো। সন্ধ্যার ঘটনাটা এখনও তার মাথায় ঘুরছে। গালে চরের দাগটা যেন এখনও জ্বলছে। আমেনা বেগম একবার ছেলের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। শরীফ সাহেব খেতে খেতেই গম্ভীর গলায় বললেন, কাল সকাল থেকে মাঠে যাবি, আর যদি না যাস কথাটা মাঝপথে থামিয়ে শ্রাবণের দিকে তাকালেন তিনি। তাহলে এই বাড়িতে তোর জায়গা হবে না। ঘরের ভেতরে হঠাৎ করেই নীরবতা নেমে এলো। শ্রাবণী ভয়ে ভাইয়ের দিকে তাকালো।
শ্রাবণ ধীরে ধীরে বলল, আব্বা, আমি কাজ করতে আপত্তি করছি না, কিন্তু আমাকে একটু সময় দিন। আমি একটা সুযোগ চাই। সুযোগ? কিসের সুযোগ? ওই মোবাইলে মানুষ আসানোর? আব্বা, সবাই একদিন না একদিন ছোট থেকে শুরু করে। আমার সঙ্গে তর্ক করিস না, আমি অনেক সহ্য করেছি। আজ শেষ কথা বলে দিলাম, কাল থেকে মাঠে কাজ করবি, নইলে এইবারের ভাত তোর জন্য হারাম। শব্দগুলো শ্রাবণের বুকের ভেতরে হাতুড়ির মতো আঘাত করলো। সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। হঠাৎ শ্রাবণী নিজের থালাটা সরিয়ে উঠে দাঁড়ালো, চোখ দুটো ভেজা। আব্বা, ভাইয়া তো চেষ্টা করছে। সবাই যদি ওর বিরুদ্ধে থাকে তাহলে ও একা কিভাবে পারবে? শরীফ সাহেব রাগে থালার পাশে হাত চাপড়ে উঠলেন। তুই আবার শুরু করলি? নিজের পড়াশোনা কর, বড়দের ব্যাপারে কথা বলবি না। শ্রাবণী ভয়ে কেঁপে উঠল, চোখের পানি মুছতে মুছতে আবার বসে পড়ল। শ্রাবণ বোনটার দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়ল। সেই হাসির অর্থ ছিল কাঁদিস না, কিন্তু শ্রাবণীর চোখের জল থামল না। খাওয়া শেষ করে শরীফ সাহেব উঠে গেলেন। আমেনা বেগমও থালা বাসন গুছাতে ব্যস্ত হয়ে পড়লেন। শ্রাবণ সেদিন আর এক মুঠো ভাতও মুখে তুলতে পারল না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। বাইরে তখনও অঝরে বৃষ্টি। জানালার পাশে বসে সে পুরনো ফোনটা হাতে নিল। স্ক্রিনে নিজের শেষ আপলোড করা ভিডিওটা খুলল। মাত্র 876টি ভিউ। কয়েকটা প্রশংসার মন্তব্যও এসেছে। একজন লিখেছে, ভাই হাল ছাড়বেন না, একদিন অনেক বড় হবেন ইনশাআল্লাহ। মন্তব্যটা পড়ে অজান্তেই শ্রাবণের ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটল। সে আস্তে করে বিড়বিড় করে বলল, আমি হাল ছাড়বো না, কখনোই না। ঠিক তখনই দরজায় মৃদু শব্দ হলো। টুক করে দরজা খুলে ভিতরে ঢুকলো শ্রাবণী। তার হাতে একটা ছোট্ট স্টিলের প্লেট, প্লেটে ভাত, ডাল আর একটা ডিম ভাজি। চোখ দুটো এখনো কান্নায় লাল। ভাইয়া, তুই তো কিছুই খাসনি। এই নে, আমি আমার ডিমটা তোর জন্য রেখে দিয়েছি। শ্রাবণ কয়েক মুহূর্ত বোনটার দিকে তাকিয়ে রইল। তারপরে চোখের কোণে জমে থাকা জলটা আড়াল করে হেসে বলল, তুই খাসনি? শ্রাবণী মাথা নাড়ল। তুই না খেলে যে আমারও ভালো লাগে না। শ্রাবণের বুকটা হু হু করে উঠল। এই বাড়িতে যদি কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সে শুধু তার বোন ছোট্ট শ্রাবণী। সে প্লেটটা হাতে নিয়ে ধীরে ধীরে বলল, আল্লাহ যদি কোনোদিন আমাকে বড় মানুষ বানান, সবার আগে তোর সব স্বপ্ন পূরণ করব। শ্রাবণী কাঁদতে কাঁদতেই ভাইয়ের হাতটা শক্ত করে ধরে ফেলল। তার ছোট্ট মনটা বারবার বলছিল সে যেন কোনোভাবেই ভাইকে হারাতে না পারে। রাত প্রায় 11:30। বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। দূরে কোথাও ব্যাঙের ডাক, আবার কখনো ঝিঝি পোকার শব্দ। সব মিলিয়ে গ্রামের রাতটা যেন অদ্ভুত নীরব। শ্রাবণ এখনও জেগে বিছানার এক কোণে বসে ফোনে ভিডিও এডিট করছে। পরদিন সকালে আপলোড করবে বলে শেষবারের মতো দেখে নিচ্ছে। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কার শব্দ। শ্রাবণ তাড়াতাড়ি ফোনটা পাশে রেখে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে শরীফ সাহেব, চোখে মুখে স্পষ্ট রাগ। এখনো ঘুমাসনি? আর 5 মিনিট আব্বা, ভিডিওটা শেষ করে। আবার ভিডিও? কথা শেষ হওয়ার আগেই তিনি ঘরে ঢুকে চারিদিকে তাকাতে লাগলেন। বিছানার উপরে রাখা ফোনটা চোখে পড়তেই সেটা হাতে তুলে নিলেন। শ্রাবণ ভয় পেয়ে এগিয়ে গেল। আব্বা ফোনটা দেন প্লিজ, এটা ছাড়া আমার কিছুই নেই। এটাই তো সর্বনাশের মূল। বলেই তিনি ফোনটা উঠোনে ছুঁড়ে মারতে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তে আব্বা না। দৌড়ে গিয়ে বাবার হাত চেপে ধরল সে। শরীফ সাহেব এক ঝটকায় হাত ছাড়িয়ে দিলেন। আমার হাত ধরার সাহস হয়েছে তোর? ঠাস! আরও একটা চর পড়ল শ্রাবণের গালে। শব্দটা শুনেই পাশের ঘর থেকে দৌড়ে এলো আমেনা বেগম আর শ্রাবণী। আব্বা, ভাইয়াকে মারবেন না। সে ছুটে এসে ভাইয়ের সামনে দাঁড়িয়ে পড়ল। আমেনা বেগমও ভয় পেয়ে বললেন, এত রাতে আবার ঝগড়া করছেন কেন? শরীফ সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, আজই শেষ, হয় এই ফোন থাকবে নয়তো এই ছেলে থাকবে। ঘরের ভেতরে মুহূর্তেই নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। শ্রাবণের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল,
যদি আমার জন্য আপনাদের এত কষ্ট হয় তাহলে আমি চলে যাব, আমাকে নিয়ে আর ভাবতে হবে না। কথাটা শুনেই শ্রাবণী চিৎকার করে উঠল। না ভাইয়া, তুই কোথাও যাবি না, আমি তোকে যেতে দেব না। সে জড়িয়ে ধরল ভাইকে, হাউ মাউ করে কাঁদতে লাগলো। শ্রাবণ 2 হাত দিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। তার নিজের চোখও ভিজে উঠেছে। পাগলি, আমি কোথাও যাচ্ছি না, কাঁদিস না। শ্রাবণী কান্নার মাঝেই বলল, কথা দে, আমাকে ছেড়ে যাবি না। শ্রাবণ উত্তর দিল না, শুধু মাথায় হাত রেখে দাঁড়িয়ে রইল। তার সেই নীরবতাই যেন সব উত্তর দিয়ে দিল। শরীফ সাহেব বিরক্ত গলায় বললেন, কাল সকালে যেন আমার চোখের সামনে ওই ফোন আর না দেখি। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিনা বেগম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললেন, ছেলের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। নিঃশব্দে তিনিও চলে গেলেন। ঘরে রইল শুধু ভাই বোন। বাইরে বৃষ্টি, আর ভেতরে অঝরে কাঁদছে শ্রাবণী। সেই রাতেই শ্রাবণ মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। রাত তখন প্রায় 2টা। বৃষ্টি অনেকটাই থেমে গেছে। টিনের চাল থেকে টুপটাপ করে শুধু কয়েক ফোঁটা পানি পড়ছে। পুরো বাড়িটা ঘুমিয়ে, কিন্তু শ্রাবণের চোখে ঘুম নেই। বিছানায় বসে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের পুরনো ফোনটার দিকে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে। হয় এই ফোন থাকবে, নয়তো এই ছেলে থাকবে। বাবার কথাগুলো যেন বারবার কানে বাজছে। শ্রাবণ গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপরে ধীরে ধীরে খাটের নিচ থেকে পুরনো একটা স্কুল ব্যাগ বের করলো। ব্যাগটায় ভরে নিল 2টো শার্ট, একটা প্যান্ট, একটা গামছা, একটা পুরনো ডায়েরি, কলম, আর তার সবচেয়ে প্রিয় জিনিস, সেই ভাঙা স্ক্রিনের ফোনটা। ব্যাগ গুছিয়ে শেষবারের মতো চারিদিকে তাকালো সে। এই ছোট্ট ঘরেই তার শৈশব কেটেছে। এই জানালার পাশে বসেই সে হাজারো স্বপ্ন দেখেছে। আজ সেই ঘর ছেড়ে চলে যাবে, হয়তো অনেক দিনের জন্য, হয়তো চিরদিনের জন্য। চোখের কোণটা ভিজে উঠল। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। উঠোনে এসে থমকে দাঁড়ালো। একবার বাবার ঘরের দিকে তাকালো, দরজাটা বন্ধ। তারপরে মায়ের ঘরের দিকে, সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে। শুধু একজনের ঘরের দরজা আধ খোলা, শ্রাবণীর। শ্রাবণ নিঃশব্দে ভেতরে ঢুকলো। ছোট্ট মেয়েটা কান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছে। 2 গালেই শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ। ভাইকে হারানোর ভয় যেন ঘুমের মধ্যেও তাকে তাড়া করে বেড়াচ্ছে। শ্রাবণের বুকটা মোচড় দিয়ে উঠল। সে আস্তে করে বোনের মাথায় হাত বুলিয়ে দিল, ফিসফিস করে বলল, আল্লাহ তোকে অনেক ভালো রাখুক পাগলি। একদিন একদিন আমি ফিরে আসব, তখন আর তোর চোখে কোনো কষ্ট থাকতে দেব না। শ্রাবণী ঘুমের মধ্যেই বিড়বিড় করে উঠল, ভাইয়া যাস না। শ্রাবণের চোখ ভিজে গেল। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। আর এক মুহূর্ত দাঁড়ালে হয়তো যেতে পারবে না। বালিশের নিচে একটা ভাঁজ করা কাগজ রেখে দিল। কাগজটায় মাত্র কয়েকটি লাইন লেখা, আমার জন্য কাঁদিস না পাগলি, আমি হারিয়ে যাচ্ছি না, নিজের স্বপ্ন খুঁজতে যাচ্ছি। যেদিন ফিরে আসব সেদিন তোর মাথা উঁচু করে বলবি, ওই যে আসছে, ও আমার ভাই, দোয়া করিস আমার জন্য, তোর ভাইয়া শ্রাবণ। কাগজটা রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো সে। বাড়ির প্রধান দরজার সামনে এসে শেষবারের মতো ফিরে তাকালো। এই বাড়িতেই তার জন্ম, এই বাড়িতেই বড় হওয়া, অথচ আজ এই বাড়ি ছাড়তে হচ্ছে নিজের মানুষগুলোর কাছ থেকেই। আকাশের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আজ আমি একা বের হচ্ছি, আমার সঙ্গে শুধু আপনি আছেন, আমাকে নিরাশ করবেন না। বলেই কাঁধে ব্যাগটা তুলে নিল। তারপরে অন্ধকার কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। পেছনে পড়ে রইল বয়াল গ্রাম আর শৈশব, আর অসংখ্য না পাওয়ার গল্প। সামনে অপেক্ষা করছে এক অজানা শহর, যেখানে তাকে লড়তে হবে একা। সকাল প্রায় 9:30। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে শহরের অভিজাত এক আবাসিক এলাকায় এসে দাঁড়িয়েছে শ্রাবণ। চারিদিকে 2তলা 3তলা সুন্দর বাড়ি, সাজানো ফুলের বাগান, পাকা রাস্তা, সব কিছুই তার গ্রামের থেকে একেবারে আলাদা। কাঁধে পুরনো ব্যাগ, পরনে ফ্যাকাশে শার্ট, ধুলো লেগে থাকা প্যান্ট। সারা রাতের ক্লান্তিতে চোখ দুটো লাল হয়ে আছে।
একটা বড় বাড়ির সামনে এসে থামলো সে। গেটের পাশে নাম ফলকে লেখা চৌধুরী ভিলা। শ্রাবণ গভীর একটা শ্বাস নিল, মনে মনে বলল, আল্লাহ, আর কোথাও যাওয়ার জায়গা নেই। চাচা যদি ফিরিয়ে দেন তাহলে আমি সত্যি নিঃস্ব হয়ে যাব। সাহস সঞ্চয় করে কলিং বেল চাপল। টিং টং। কয়েক সেকেন্ড পর ভেতর থেকে কারো পায়ের শব্দ ভেসে এলো। ধীরে ধীরে গেট খুলল। আর গেট খুলতেই শ্রাবণ যেন কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী মেয়ে। উজ্জ্বল ফর্সা মুখ, বড় বড় কাজল কালো চোখ, কোমর ছুঁয়ে যাওয়া ঘন কালো চুল, পরনে হালকা গোলাপি কালারের সালোয়ার কামিজ। ঘুম থেকে ওঠা সদ্য এলোমেলো চুলগুলো যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। শ্রাবণ কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটিও ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। দুইজনের মধ্যে কয়েক মুহূর্ত নীরবতা। সবার আগে মেয়েটিই কথা বলল। কাকে যে? শ্রাবণ একটু ইতস্তত করে বলল, এটা সোহেল চৌধুরীর বাড়ি? হ্যাঁ, আপনি কে? শ্রাবণ উত্তর দেওয়ার আগেই মেঘ মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিল তাকে। ধুলো মাখা জামা, কাঁধে পুরনো ব্যাগ, পায়ে মাটির দাগ লেগে থাকা স্যান্ডেল। মেঘের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। দেখুন, যদি কোনো সাহায্য বা চাঁদা চাইতে এসে থাকেন তাহলে দুঃখিত, আমরা এসব দেই না। শ্রাবণ একটু অপ্রস্তুত হয়ে গেল। না না, আমি আসলে আর যদি কাজের লোকের খোঁজে এসে থাকেন তাও দরকার নেই, আপনি যেতে পারেন। কথাগুলো শুনে শ্রাবণের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তবুও সে রাগ করল না, শান্ত গলায় বলল, আমি সোহেল চৌধুরীর সঙ্গে একটু দেখা করতে চাই। মেঘ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, সবাই তো সেটাই বলে, আব্বু বাসায় নেই, আপনি এখন যেতে পারেন। বলেই গেট বন্ধ করতে উদ্যত হলো। ঠিক তখনই ভেতর থেকে গম্ভীর একটি কণ্ঠ ভেসে এলো। মেঘ, কে এসেছে? মেঘ বিরক্ত মুখে জবাব দিল, জানি না আব্বু, গ্রাম থেকে এসেছে মনে হয়, আপনার সঙ্গে দেখা করতে চায়। সোহেল চৌধুরী ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ালেন। একবার গেটের বাইরে তাকাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলেন। গেট খুলেই অবাক গলায় বললেন, শ্রাবণ, তুই এখানে? শ্রাবণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ক্লান্ত চোখ দুটো দেখে সোহেল চৌধুরীর বুক কেঁপে উঠল। কি হয়েছে বাবা, এবার দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। মেঘ অবাক হয়ে কখনো শ্রাবণের দিকে, কখনো সোহেল চৌধুরীর দিকে তাকাচ্ছে। আব্বু, আপনি ওকে চেনেন? সোহেল চৌধুরী শান্ত গলায় বললেন, চিনি মানে? ও আমার বড় ভাই শরীফের ছেলে, তোর শরীফ আঙ্কেলের ছেলের শ্রাবণ, তোর ভাইয়া। মেঘের চোখে বিস্ময় ফুটে উঠল। সে একবার শ্রাবণের দিকে তাকালো, তারপরে মুখ ঘুরিয়ে নিল। মনে মনে শুধু বলল, এই খ্যাত আমাদের বাসায় থাকবে নাকি? আর শ্রাবণ সে এক ঝলক মেঘের দিকে তাকিয়ে মৃদু হাসল। কেন জানি না এই রাগী অহংকারী মেয়েটিকে প্রথম দেখাতেই তার অদ্ভুত ভালো লেগে গেছে। গেটের সামনে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। মেঘ এখনও অবিশ্বাসের চোখে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাসই হচ্ছে না এই গ্রামের সাধারণ চেহারার ছেলেটাই তার আব্বুর ভাইপো। সোহেল চৌধুরী এগিয়ে এসে শ্রাবণের কাঁধে হাত রাখলেন। কিরে, বাইরে দাঁড়িয়ে আসিস কেন? ভিতরে আয়। শ্রাবণ মাথা নত করে বলল, জি চাচা। ঠিক তখনই মেঘ বিরক্ত মুখে বলে উঠল, আব্বু, আপনি সিরিয়াস? উনি এখানে থাকবেন নাকি? সোহেল চৌধুরী মেয়ের দিকে তাকালেন। আগে মানুষটাকে ভিতরে আসতে দে, তারপর কথা হবে। মেঘ ঠোঁট বাঁকিয়ে একপাশে সরে দাঁড়ালো। আমি তো শুধু জিজ্ঞেস করলাম। শ্রাবণ মাথা নিচু করে গেট পেরিয়ে ভিতরে ঢুকলো। হাঁটতে হাঁটতে চারপাশে তাকালো। এত বড় বাড়িতে সে আগে কখনো আসেনি। সাজানো বাগান, ঝকঝকে বারান্দা, সুন্দর টাইলসের পথ, সব কিছুই যেন অন্য এক জগৎ। মেঘ পেছন থেকে তাকিয়ে মনে মনে বলল, গ্রাম থেকে এসেছে তাই সব কিছু দেখে এমন অবাক হচ্ছে। কথাটা মুখে না বললেও তার চোখের দৃষ্টি সব বলে দিচ্ছিল। ড্রয়িং রুমে ঢুকতেই সোহেল চৌধুরী বললেন, এই সোফায় বস। শ্রাবণ ইতস্তত করে দাঁড়িয়ে রইল। না চাচা, আমি দাঁড়িয়ে দেখি। আমি যা বলছি তাই কর। শ্রাবণ ধীরে ধীরে সোফায় বসলো। ঠিক তখনই মেঘ রান্নাঘরের দিকে যেতে যেতে বলল,
আব্বু, আমি নাস্তা দিচ্ছি। কিন্তু যাওয়ার আগে আবার একবার শ্রাবণের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল স্পষ্ট বিরক্তি। কিছুক্ষণ পর ট্রেতে করে এক গ্লাস পানি এনে টেবিলের উপরে এমনভাবে রাখলো যে অল্প পানি ছিটকে পড়ল। নিন। শ্রাবণ আস্তে করে বলল। ধন্যবাদ। মেয়ে কোনো উত্তর দিল না, মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। সোহেল চৌধুরী সব কিছুই লক্ষ্য করছিলেন। তিনি গম্ভীর গলায় বললেন, মেঘ, জি আব্বু। অতিথির সঙ্গে এভাবে কথা বলতে নেই। মেঘ ভ্রু কুঁচকে বলল। আমি তো কিচ্ছু বলিনি আব্বু। তারপরে আস্তে করে বিড়বিড় করলো। গ্রামের ছেলে, আবার কত ভদ্র। শ্রাবণ কথাটা শুনেও না শোনার ভান করলো। সে জানে নতুন জায়গায় এসে প্রথম দিনেই কারোর সঙ্গে তর্ক করা ঠিক হবে না। সোহেল চৌধুরী এবার শ্রাবণের দিকে তাকালেন। এবার বল, কি হয়েছে? হঠাৎ চলে এলি কেন? প্রশ্নটা শুনতেই শ্রাবণের মুখটা মলিন হয়ে গেল। সে নিচের দিকে তাকিয়ে রইল। কোথা থেকে শুরু করবে বুঝেই উঠতে পারছিল না। আর মেঘ, সে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে। দেখি আবার কি গল্প শোনায়। ড্রয়িং রুমে তখন এক অদ্ভুত নীরবতা। শ্রাবণ মাথা নিচু করে বসে আছে। সোহেল চৌধুরী তার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারছেন ছেলেটা ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। কিছুক্ষণ চুপ থেকে তিনি নরম গলায় বললেন, কি হয়েছে বাবা, আমাকে সব খুলে বল। শ্রাবণ গভীর একটা শ্বাস নিল। তারপরে ধীরে ধীরে গতরাতের সব ঘটনা বলতে শুরু করলো। বাবার বকাঝকা, ভিডিও বানানো নিয়ে অপমান, বাড়ি ছেড়ে চলে আসা, সব। একটাও কথা বাড়িয়ে বলল না। যেমনটা হয়েছে ঠিক তেমনটাই বলল। সব শুনে সোহেল চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। শরীফ ভাইয়ার রাগটা আমি জানি, কিন্তু তাই বলে তুই বাড়ি থেকে চলে আসবি? শ্রাবণ শান্ত গলায় বলল, চাচা, আমি কাউকে দোষ দিচ্ছি না। হয়তো আব্বা আমার ভালো চেয়ে এসব বলেছেন, কিন্তু আমি যদি নিজের স্বপ্নটাই ছেড়ে দিই তাহলে বেঁচে থেকে কী লাভ? কথাগুলো শুনে সোহেল চৌধুরী কিছুক্ষণ চুপ করে রইলেন। এদিকে দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল মেঘ। তবুও তার মুখের ভাব বদলালো না। সে মনে মনে বলল, এসব তো সবাই বলতে পারে, শহরে এসে আরামে থাকার জন্য কত গল্পই না বানায়। ঠিক তখনই সোহেল চৌধুরী মেঘের দিকে তাকালেন। মেঘ, জি আব্বু। উপরের দক্ষিণ পাশে অতিথি ঘরটা পরিষ্কার করে দে। আজ থেকে শ্রাবণ ওখানেই থাকবে। মেঘ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। কি, এখানে থাকবে? হ্যাঁ। কোনো সমস্যা? মেঘ ঠোঁট কামড়ে বলল। সমস্যা নেই, তবে হঠাৎ একজন অচেনা মানুষ। কথা শেষ করতে দিলেন না সোহেল চৌধুরী। অচেনা নয়, ও আমার ভাইয়ের ছেলে। আজ থেকে এই বাড়িটা ওর। মেঘ আর কিচ্ছু বলল না, তবে মুখটা গোমরা করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। যেতে যেতে খুব আস্তে বলল, আমার শান্তিটা শেষ। শ্রাবণ কথাটা শুনে ফেলল। তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে উঠে দাঁড়িয়ে বলল, চাচা, আমি যদি আপনাদের অসুবিধা করি তাহলে? সোহেল চৌধুরী সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন। একদম এসব বাজে কথা বলবি না। তুই এখানে যতদিন ইচ্ছা থাকবি, তবে একটা শর্ত আছে। শ্রাবণ অবাক হয়ে তাকালো। কি শর্ত? নিজের স্বপ্নের জন্য ঠিকই লড়বি, কিন্তু পড়াশোনা পরিশ্রম দুটো ছাড়বি না। শ্রাবণের চোখ ভিজে উঠল। সে মাথা নিচু করে বলল, কথা দিলাম চাচা, আমি কোনোদিনও আপনার বিশ্বাস ভাঙব না। ঠিক তখনই উপরতলা থেকে মেঘের বিরক্ত কণ্ঠ ভেসে এলো। আব্বু, ঘরটা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু বলে রাখছি আমার কোনো জিনিসে যেন কেউ হাত না দেয়। শেষ কথাটা বলার সময় সে ইচ্ছে করেই একটু জোরে বলল, যাতে শ্রাবণ শুনতে পায়। শ্রাবণ শুধু মৃদু হেসে মাথা নিচু করল। সে বুঝে গেছে এই বাড়িতে আশ্রয় পেলেও মেঘ নামের ঝড়টা এখন থেকেই শুরু হয়েছে, আর এই ঝড় সহজে থামার নয়। পরদিন সকাল, সূর্যের আলো জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতরে ঢুকছে। শ্রাবণ অনেক ভোরেই ঘুম থেকে উঠেছিল। নামাজ পড়ে নিজের পুরনো ফোনটা হাতে নিয়ে বসে আছে। নতুন একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখছে। ঠিক তখনই টক টক দরজায় নক পড়ল। আসুন। দরজা খুলে ভেতরে ঢুকলো মেঘ। হাতে এক কাপ চা, মুখে সেই চিরচেনা বিরক্তির ছাপ। চায়ের কাপটা টেবিলের উপরে রেখে বলল,
আব্বু পাঠিয়েছে। ভেবো না আমি ইচ্ছে করে আনছি। শ্রাবণ হেসে বলল। তবুও ধন্যবাদ। মেঘ চোখ উল্টে বলল। এত ভদ্র সাজতে হবে না, নিচে নাস্তা রেডি। আর হ্যাঁ, আজ আবার রাস্তায় দাঁড়িয়ে ভিডিও বানিয়ে মানুষ আসিও না, লজ্জা লাগে। কথাটা বলেই ঘুরে বেরিয়ে গেল সে। শ্রাবণ কিছু বলল না, শুধু মৃদু হেসে মাথা নাড়ল। নাস্তা শেষ করে নিজের ফোন আর ছোট্ট ট্রাইপটা ব্যাগে ভরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। শহরের একটা শান্ত রাস্তার পাশে গিয়ে ক্যামেরা সেট করলো। আজকের ভিডিওটা সে অনেক যত্ন করে বানাবে। ক্যামেরা অন করে অভিনয় শুরু করতেই পাশ দিয়ে যাওয়া কয়েকজন যুবক দাঁড়িয়ে পড়ল। একজন আরেকজনকে কনুই মেরে বলল। এই দেখ আবার শুরু হয়েছে। আরেকজন হেসে উঠল। ভাই মনে হয় সিনেমার হিরো। তৃতীয়জন মোবাইল বের করে ভিডিও করতে করতে বলল। ভাই আগে ভাইরাল হও, তারপর অটোগ্রাফ নিয়েন। সবাই একসঙ্গে হো হো করে হেসে উঠল। শ্রাবণ তাদের কথায় কান না দিয়ে আবার শট দিতে শুরু করলো, কিন্তু এবার ইচ্ছে করেই একজন ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেল। পুরো শটটাই নষ্ট হয়ে গেল। আরে আবার দাও, আমরাও অভিনয় করব। আবার হাসির রোল পড়ে গেল। শ্রাবণ ধীরে ধীরে ক্যামেরা বন্ধ করলো। কয়েক সেকেন্ড মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে। তারও তো ইচ্ছে করে কেউ একদিন বলুক, ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। কিন্তু বাস্তবটা বড় নিষ্ঠুর। এখানে সবাই শুধু হাসতে জানে। একটু দূরে গিয়ে রাস্তার পাশে বেঞ্চে বসে পড়ল সে। চোখের কোণে জল এসে জমল, তবুও নিজের মনকে শক্ত করে ফিসফিস করে বলল। না, এভাবে ভেঙে পড়লে চলবে না। আজ ওরা হাসছে, একদিন এই মানুষগুলোর মুখেই আমার নাম থাকবে। আমি থামবো না, কখনোই না। সে আবার উঠে দাঁড়ালো, ট্রাইপটা আগের জায়গায় বসালো, আবার ক্যামেরা অন করলো। দূরে দাঁড়িয়ে ছেলেগুলো এখনও হাসছে। কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ বিদ্রুপ করছে, কিন্তু এবার শ্রাবণ একবারও তাদের দিকে তাকালো না। সে শুধু নিজের কাজটাই করে গেল, কারণ সে জানে স্বপ্নের পথে সবচেয়ে বড় পরীক্ষা হলো মানুষের তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করা। বিকেলে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতে ড্রয়িং রুমে সোফায় বসে ফোন স্ক্রল করছিল মেঘ। শ্রাবণকে দেখে ঠোঁট বাঁকিয়ে বলল। কি খবর সোশ্যাল মিডিয়া স্টার? আজ কতজন অটোগ্রাফ নিল? শ্রাবণ জুতো খুলতে খুলতেই শান্ত গলায় বলল। কেউ না। তাই নাকি? আমি হলে এতদিনের লজ্জায় ফোনটা বিক্রি করে দিতাম, কিন্তু তোমার আত্মবিশ্বাসটা সত্যি অসাধারণ। শ্রাবণ একটু থামলো, তারপরে শুধু বলল। সবাই নিজের স্বপ্নটা বোঝে না, একদিন হয়তো তুমিও বুঝবে। মেঘ হালকা হেসে বলল। সেই দিনের অপেক্ষায় রইলাম। বলেই আবার নিজের ফোনে চোখ নামিয়ে নিল। শ্রাবণ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে উঠে গেল। তার চোখে ক্লান্তি ছিল, মনে কষ্ট ছিল, কিন্তু স্বপ্নটা সেটা এখনও আগের মতোই অটুট। বিকেল প্রায় 5টা। আজ সারা দিন রাস্তায় দাঁড়িয়ে ভিডিও বানানোর চেষ্টা করেও একটাও ভালো শট নিতে পারেনি শ্রাবণ। কেউ ইচ্ছে করে ক্যামেরার সামনে চলে এসেছে, কেউ হাসতে হাসতে ভিডিও করেছে, আবার কেউ বলছে। এই ভাই আগে 10 টাকা গোনো, তারপর সেলিব্রিটি হয়ে। ভাইরাল স্টার, একটা ডায়লগ দেন তো। সবাই হো হো করে হেসে উঠেছিল। শ্রাবণ শুধু একবার তাদের দিকে তাকিয়েছিল, তারপরে আবার ফোনটা ট্রাইপটে বসিয়ে নতুন করে ভিডিও শুরু করেছিল। আজও সে হার মানেনি। সন্ধে ঘনিয়ে এসেছে। ক্লান্ত শরীরে বাড়ির গেট খুলে ভেতরে ঢুকতেই বারান্দায় বসে কফি খাচ্ছিল মেঘ। শ্রাবণকে দেখেই ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি ফুটে উঠল। হো হো, ও আমাদের সোশ্যাল মিডিয়ার সুপারস্টার চলে এসেছে। শ্রাবণ জুতো খুলতে খুলতে শান্ত গলায় বলল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আজ কতজন ফ্যান অটোগ্রাফ নিল, নাকি সবাই পালিয়ে গেল? শ্রাবণ হালকা হেসে বলল। এখনো সময় আসেনি, একদিন নেবে। মেঘ হেসে ফেলল। আত্মবিশ্বাস দেখো, আমার তো মনে হয় তুমি স্বপ্ন একটু বেশিই দেখো। শ্রাবণ এবার প্রথমবারের মতো মেঘের চোখের দিকে তাকালো। স্বপ্ন না থাকলে মানুষ বেঁচে কি করে? প্রশ্নটা শুনে মেঘ কিছুক্ষণ চুপ করে রইল, কেন যেন উত্তর খুঁজে পেল না। তবে পর মুহূর্তেই নিজেকে সামলে নিল। আচ্ছা,
এত দর্শন শোনানোর দরকার নেই, আব্বু তোমাকে খুঁজছেন। শ্রাবণ মাথা নেড়ে ভেতরে ঢুকে গেল। মেঘ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অদ্ভুত মানুষ একটা। ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন সোহেল চৌধুরী। শ্রাবণকে দেখে মুচকি হাসলেন। এসেছিস? আজ কেমন হলো কাজ? শ্রাবণ একটু ইতস্তত করল, তারপরে জোর করে হাসলো। আলহামদুলিল্লাহ ভালো। সোহেল চৌধুরী বুঝলেন ছেলেটা সত্যি বলছে না, কিন্তু আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, মনে রাখিস বাবা, বড় হতে গেলে মানুষের হাসি ঠাট্টা সহ্য করতে হয়। আজ যারা তোকে নিয়ে হাসছে, সফল হলে তারা একদিন তোর পাশে দাঁড়াবে। কথাগুলো শুনে শ্রাবণের বুকটা হালকা হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, আমি চেষ্টা ছাড়বো না, যত কষ্টই হোক চাচা, আমি থামবো না। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে মেঘ বলল, আব্বু, আপনি না ওকে এত সাহস দেন কেন? কাল দেখবেন আবার রাস্তার মাঝে দাঁড়িয়ে অভিনয় করছে। সোহেল চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে হেসে বললেন। মানুষকে তার স্বপ্ন নিয়ে হাসতে নেই মা। মেঘ মুখ বাঁকিয়ে বলল, আমি বাস্তব কথা বলি, স্বপ্ন দেখে সবাই বড় হতে পারে না। শ্রাবণ কোনো উত্তর দিল না, শুধু মনে মনে বলল। আমি একদিন প্রমাণ করব স্বপ্ন সত্যি হয়। পরদিন দুপুর সোহেল চৌধুরী অফিসে চলে গেছেন। বাড়িটা বেশ শান্ত। শ্রাবণ নিজের ঘরে বসে নতুন ভিডিওর স্ক্রিপ্ট লিখছে, আর নিচের তলায় সোফায় বসে বিরক্ত মুখে ফোন স্ক্রল করছে মেঘ। হঠাৎ যেন আর সহ্য করতে পারল না, নিজের প্রিয় বান্ধবী রূপাকে ফোন দিল। রিং হতে না হতেই ওপাশ থেকে চেনা কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কি খবর সারু? মেঘ বিরক্তি গলায় বলল, খবর আর কি, আমার শান্তিটাই শেষ হয়ে গেছে। রূপা হেসে উঠল। কেন, আব্বু আবার বকা দিয়েছেন নাকি? আরে না, তার থেকেও বড় বিপদ হয়েছে। কি হয়েছে খুলে বলতো। মেঘ এক নিঃশ্বাসে বলে ফেলল, আব্বু গ্রামের একটা ছেলেকে এনে বাসায় রেখে দিয়েছে। রূপা অবাক হয়ে বলল, গ্রামের ছেলে? কে? কে আর, আমার চাচাতো ভাই, গ্রাম থেকে এসেছে। শুধুমাত্র বড় আম্মুর ছেলে বলে কিচ্ছু বলছি না, না হলে ওই খ্যাতকে কখনোই আমাদের বাসায় রাখতাম না। রূপা একটু হেসে বলল। তাতে সমস্যা কি? মেঘ নাটকীয় ভঙ্গিতে বলল, সমস্যা নেই, সারাদিন ফোন নিয়ে ভিডিও বানায়, নিজেকে যেন বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাবে। আজ সকালে আবার ট্রাইপড নিয়ে বের হয়েছে, ভাবতে পারিস? রূপা খিলখিল করে হেসে উঠল। আরে তুই তো একদিনও সহ্য করতে পারিস না। মেঘ মুখ ফুলিয়ে বলল, আমি কিন্তু সিরিয়াস, ওকে একদম ভালো লাগে না, চুপচাপ থাকে, আবার এমন ভাব করে যেন খুব ভদ্র। রূপা দুষ্টু হেসে বলল, এই যে তুই না আবার চুপচাপ ছেলেদেরই পরে পছন্দ করে ফেলিস? দূর, তোর মাথা খারাপ নাকি? ওর মতো গ্রামের ছেলেকে আমি? অসম্ভব, জীবনও না। রূপা আবার হেসে উঠল। ঠিক আছে রাগ করিস না, আজকে বিকেলে আসবো, নিজের চোখেই দেখে যাব তোর সেই গ্রামের হিরোকে। মেঘ ঠোঁট বাঁকিয়ে বলল, আয় দেখি তুইও হাসবি। ফোন কেটে গেল। মেঘ সোফায় হেলান দিয়ে বসে রইল। তার অজান্তেই সিঁড়ি দিয়ে নিচে নামছিল শ্রাবণ। সে পুরো কথোপকথন শুনতে পায়নি, শুধু শেষের কয়েকটা কথা কানে এলো। গ্রামের হিরো, দেখেও তুই হাসবি। কথাগুলো শুনে শ্রাবণ এক মুহূর্ত থেমে গেল, তারপরে নিজেই নিজেকে হালকা হেসে বলল, মানুষ হাসছে মানে আমি এখনো চেষ্টা করছি। একদিন যদি হাসাও বন্ধ হয়ে যায় তাহলেই বুঝবো আমি হেরে গেছি। সে দরজার দিকে হাঁটতে লাগলো। আজও নতুন একটা ভিডিও বানাবে, আজও হয়তো কেউ হাসবে, কেউ অপমান করবে, তবুও সে থামবে না। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে রূপা, মুখে দুষ্টু হাসি। সে বিড়বিড় করে বলল, দেখি তো সারুরে তো রাগের কারণটা কি। বলেই ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বিকেল প্রায় 4টে। চৌধুরী ভিলার সামনে এসে থামল একটি সাদা গাড়ি। গাড়ি থেকে নেমেই চারপাশে তাকালো রূপা। পরনে ল্যাভেন্ডার কালারের সালোয়ার কামিজ, মুখে সেই চির চেনা দুষ্টু হাসি। ডোরবেল বাজাতেই দরজা খুলল মেঘ। অবশেষে এলি। এত জরুরি তলব ছিল যে না এসে উপায় ছিল? দুজনেই হাসতে হাসতে ভেতরে ঢুকে পড়ল। ড্রয়িং রুমে বসে রূপা চারিদিকে তাকিয়ে বলল, কোথায় তোর সেই গ্রামের হিরো? মেঘ চোখ উল্টে বলল,
বের হয়েছে ভিডিও বানাতে, একটু পরেই আসবে। রূপা মুচকি হেসে বলল। তুই ওকে এত খারাপ বলছিস? তুই কি সত্যি কেমন? মেঘ কিছু বলতে যাবে, ঠিক তখনই গেট খোলার শব্দ হলো। শ্রাবণ ধীরে ধীরে ভেতরে ঢুকলো। কাঁধে ছোট্ট ব্যাগ, হাতে ট্রাইপড, মুখে ক্লান্তির ছাপ থাকলেও ঠোঁটে মৃদু হাসি। রূপার চোখ হঠাৎই শ্রাবণের উপরে স্থির হয়ে গেল। মনে মনে বলল, এ তো মোটেও খারাপ দেখতে নয়, বরং চোখ দুটোতে কেমন যেন অন্যরকম একটা শান্তি আছে। শ্রাবণ ভেতরে ঢুকেই ভদ্রভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেঘ বিরক্ত গলায় বলল। এই হলো আমার সেই ভাই, সারাদিন ফোন নিয়ে ঘোরে। শ্রাবণ শুধু হালকা হেসে বলল। আমি ওপরে যাচ্ছি। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। রূপা তার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সারু, কি? ছেলেটাকে দেখে তো তেমন খারাপ মনে হলো না। মেঘ সঙ্গে সঙ্গে বলল। আরে তুই একদিন দেখেছিস, আমি তো সকাল সন্ধ্যায় দেখছি। রূপা হেসে ফেলল। তবুও মনে হলো ও খুব ভদ্র। ভদ্র হলে কি হবে, বাস্তব বুঝতে শিখেনি। মোবাইলে ভিডিও বানিয়ে নাকি একদিন বড় মানুষ হবে। রূপা এবার কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, সবাই যদি ওকে নিয়ে হাসে তাহলে ও এত শান্ত থাকে কিভাবে? ওপরে নিজের ঘরে এসে দরজা বন্ধ করলো শ্রাবণ। ফোনটা চার্জে লাগিয়ে আজকের ভিডিওটা আপলোড করলো। আপলোড শেষ হতেই বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো। সারা দিনের ক্লান্তিতে শরীর আর চলছিল না। কয়েক মিনিট পর ফোনের টুং করে একটি নোটিফিকেশন এলো। একজন লিখেছে, ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আপনি একদিন অবশ্যই সফল হবেন। মন্তব্যটা পড়ে শ্রাবণের মুখে হাসি ফুটে উঠল। সে আস্তে করে বলল, একজন মানুষ যদি বিশ্বাস করে তাহলে আমার লড়াইটাও সার্থক। সন্ধ্যায় সবাই একসঙ্গে চা খেতে বসেছে। সোহেল চৌধুরী অফিস থেকে ফিরেছেন। রূপাকে দেখে হেসে বললেন, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আঙ্কেল। কিছুক্ষণ গল্প করার পর তিনি শ্রাবণের দিকে তাকিয়ে বললেন, আজকের ভিডিও আপলোড করেছিস? জি চাচা। ভালো, নিয়মিত কাজ করে যা, ফল একদিন না একদিন আসবেই। মেঘ মুখ বাঁকিয়ে চাই চুমুক দিল, কিন্তু রূপা এবার চুপ করে রইল। সে শুধু একবার শ্রাবণের দিকে তাকালো। ছেলেটার চোখে কোনো অহংকার নেই, অপমানের পরেও কারো বিরুদ্ধে অভিযোগ নেই। শুধু একটা স্বপ্ন, হয়তো সেই স্বপ্নটাই একদিন সব কিছু বদলে দেবে। ঠিক তখনই শ্রাবণের ফোনে আবার একটি নোটিফিকেশন এলো। সে অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালো। মাত্র 1 ঘন্টায় ভিডিওর ভিউ 5000 ছড়িয়ে গেছে। শ্রাবণের বুকের ভিতরে ধক করে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না। মনে মনে শুধু বলল, আলহামদুলিল্লাহ। এটাই কি আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ? রাত তখন প্রায় 9:30। নিজের ঘরের বিছানায় বসে আছে শ্রাবণ। সামনে রাখা পুরনো ফোনটা বারবার হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। কিছুক্ষণ আগেও যে ভিডিওটার ভিউ ছিল মাত্র 5000, সেটা এখন 10,000 ছুঁই ছুঁই। শ্রাবণ অবিশ্বাসের চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আলহামদুলিল্লাহ। সত্যি কি মানুষ আমার ভিডিওটা পছন্দ করেছে? সে কমেন্ট সেকশনে ঢুকলো। একজন লিখেছে, ভাই আপনার অভিনয়টা খুব স্বাভাবিক, চালিয়ে যান। আরেকজন লিখেছে, এমন ভিডিও আরও চাই। প্রতিটা মন্তব্য পড়ে শ্রাবণের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। এতদিন পর প্রথমবারের মতো সে অনুভব করলো তার পরিশ্রম হয়তো ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছতে শুরু করেছে। ঠিক তখনই দরজায় নক পড়ল। আসুন। দরজা খুলে ভেতরে এলো সোহেল চৌধুরী। কি করছিস? ভিডিওটা দেখছিলাম চাচা। সোহেল চৌধুরী ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালেন। ভিউ আর মন্তব্য দেখে মুচকি হেসে বললেন, দেখছিস, পরিশ্রম কখনো বৃথা যায় না। শ্রাবণের চোখ ভিজে উঠল। আপনার দোয়াই আমাকে এত দূর এনেছে চাচা। না বাবা, এটা তোর পরিশ্রমের ফল। তবে মনে রাখিস, শুরুটা যত সুন্দর হোক, অহংকার যেন কখন না আসে। ইনশাল্লাহ কখনো না। পরদিন সকাল, ডাইনিং টেবিলে সবাই নাস্তা করছে। মেঘ নিজের ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎ থমকে গেল। একটা ভিডিও তার সামনে চলে এসেছে। ভিডিওটা খুব পরিচিত লাগছে। সে প্লে করতেই চোখ বড় বড় হয়ে গেল। এটা তো শ্রাবণের ভিডিও।
ভিউ ইতিমধ্যে 50,000 ছড়িয়ে গেছে। মেঘ ভ্রু কুচকে আবার ভিডিওটা দেখল, তারপরে ঠোঁট পাকিয়ে বলল, একটা ভিডিও ভাইরাল হলে কেউ বড় হয়ে যায় নাকি? শ্রাবণ শান্তভাবে নাস্তা করতে লাগলো। কোনো উত্তর দিল না। রূপা পাশেই বসেছিল। সে আস্তে করে নিজের ফোন বের করে একই ভিডিও খুলল। মুখে মৃদু হাসি ফুটে উঠল। অভিনয়টা তো সত্যি ভালো হয়েছে। মেঘ অবাক হয়ে তাকালো। তুইও শুরু করলি? আমি শুধু সত্যিটাই বলছি। শ্রাবণ মাথা নিচু করে নাস্তা শেষ করলো। তার মুখে এখনো সেই আগের মতোই বিনয়। অন্যদিকে বয়াল গ্রাম, চায়ের দোকানে কয়েকজন যুবক মোবাইলে ভিডিও দেখছে। হঠাৎ একজন চিৎকার করে উঠল, আরে এটা তো শরীফ কাকার ছেলে শ্রাবণ। আরেকজন মোবাইলটা হাতে নিয়ে বলল, সত্যি তো, ভিডিওটা কত মানুষ দেখছে। দোকানের সবাই অবাক হয়ে গেল। খবরটা মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়তে শুরু করলো। কিন্তু এখনও শরীফ সাহেব কিছুই জানেন না। তিনি মাঠে কাজ করছেন। অজান্তেই তার ছেলের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হয়ে গেছে। আর দূরে শহরের এক ঘরে বসে শ্রাবণ নিজের নতুন ভিডিওর স্ক্রিপ্ট লিখছে। তার চোখে একটাই স্বপ্ন, একদিন এমন জায়গায় পৌঁছাবো যেখানে আমার পরিচয় দিতে হবে না, মানুষ নিজেই আমাকে চিনবে। সেদিন বিকেল, আকাশে হালকা মেঘ। বাড়ির ছাদের এক কোণে দাঁড়িয়েছিল মেঘ, হাতে একটা বই, কিন্তু পড়ায় মন নেই। ঠিক তখনই ধীরে ধীরে ছাদে উঠে এলো শ্রাবণ। একটু কথা ছিল, সময় হবে? মেঘ বিরক্ত চোখে তাকালো। কি কথা? শ্রাবণ কিছুক্ষণ চুপ করে রইল। বুকের ভেতরটা যেন কাঁপছে। জানি হয়তো আমার এই কথাটা বলা উচিত না, তবুও মনের কথা লুকিয়ে রাখতে পারলাম না। মেঘ ভ্রু কুচকে তাকিয়ে রইল। তোমাকে প্রথম দিন দেখেই ভালো লেগেছিল। যতদিন একসঙ্গে আছি ততদিনই বুঝেছি তোমাকে আমি সত্যি ভালোবেসে ফেলছি। আমি এখন কিছুই নই, কিন্তু একদিন নিজের যোগ্যতায় বড় মানুষ হব, যদি যদি তুমি অপেক্ষা করো। কথা শেষ হওয়ার আগেই মেঘ তাচ্ছিল্যের হাসি হাসল। শেষ? এবার আমার কথা শোন। শ্রাবণ চুপ করে দাঁড়িয়ে রইল। তুমি কিভাবে আমাকে এসব বলতে এলে? আয়নায় নিজেকে কখনো দেখেছো? আমি জানি আমি তোমার যোগ্য নই। শুধু যোগ্য নাও না, তুমি একটা গরিব খ্যাত গ্রামের ছেলে, নিজের থাকার জায়গা নেই, নিজের আয় নেই, আর এসেছে আমাকে ভালোবাসার কথা বলতে। কথাগুলো শুনে শ্রাবণের মুখের হাসিটা মিলিয়ে গেল। মেঘ থামল না। আমার একটা পরিচয় আছে, একটা সম্মান আছে, আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা সবার হয় না। তোমার মতো একজনকে আমি কোনোদিন সেই জায়গায় কল্পনা করতে পারি না। শ্রাবণ নিচের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ভালোবাসার জন্য বলেছিলাম, তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। মেঘ ঠান্ডা গলায় বলল, আর কখনো এই কথা বলবে না। আর একটা কথা মনে রেখো, স্বপ্ন দেখলেই সবাই আকাশ ছুঁতে পারে না। শ্রাবণ গভীর শ্বাস নিল। ঠিক আছে, আজ থেকে আর কোনোদিনও তোমাকে এসব বলবো না, তবে একটা কথা বলে রাখি। মেঘ বিরক্ত হয়ে বলল, কি? আজ তুমি আমাকে গরিব আর ক্ষেত বলে ফিরিয়ে দিলে। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু আমি আমার স্বপ্ন ছাড়ব না। যদি কোনোদিন সফল হই, সেটা তোমাকে দেখানোর জন্য নয়, নিজের বাবা মায়ের মাথা উঁচু করার জন্য। কথাগুলো বলেই শ্রাবণ ধীরে ধীরে ছাদ থেকে নেমে গেল। মেঘ ঠোঁট পাকিয়ে ফিসফিস করে বলল, স্বপ্ন দেখা সহজ, বাস্তবটা অনেক কঠিন। দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটা শুনে ফেলেছিল রূপা। সে দীর্ঘশ্বাস ফেলে মেঘের কাছে গিয়ে বলল, সারু, তোকে একটা কথা বলে রাখি। আজ যেই ছেলেকে খ্যাত বলে দূরে করে দিলি, একদিন সেই ছেলের জন্য তুই হা হুতাশ করবি। একবার ওর সান্নিধ্য পাওয়ার জন্য আকুল হয়ে থাকবি, কিন্তু সেই দিন তুই চেষ্টা করলেও ওই মানুষটার পাশে দাঁড়ানোর সুযোগ পাবি না। এই আমি আজ তোকে বলে দিলাম। সেই দিনটা কোনোদিন আসবে না। এই খ্যাত কোনোদিন আমার যোগ্য হতে পারবে না। ছাদের সেই ঘটনার পর 3 দিন কেটে গেছে। এই 3 দিনে শ্রাবণ একবারের জন্য মেঘের সামনে যাওয়ার চেষ্টা করেনি। একই বাড়িতে থেকেও যেন দুইজন দুই পৃথিবীর মানুষ। শ্রাবণ আগের মতোই ভোরে ওঠে, নামাজ পড়ে, ভিডিও বানাতে বের হয়, রাতে ফিরে নতুন কন্টেন্টের পরিকল্পনা করে। আর মেঘ, সে ভেবেছিল ছেলেটা হয়তো বারবার তার পেছনে ঘুরবে, কিন্তু অবাক করার বিষয়, শ্রাবণ আর একবারও ভালোবাসার কথা তো দূরের কথা, প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। এক বিকেলে
বারান্দায় দাঁড়িয়েছিল মেঘ। নিচে উঠোনে শ্রাবণ ক্যামেরা সেটিং করছে। মেঘ নিচে নেমে এসে ব্যঙ্গের হাসি দিয়ে বলল, কি ব্যাপার, আজকাল তো আমাকে দেখলে রাস্তা বদলে ফেলো। শ্রাবণ ড্রাইভ ঠিক করতে করতেই শান্ত গলায় বলল। তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না। মেঘ একটু থমকে গেল। মানে? সেদিন তুমি বলেছিলে আমি যেন আর কোনোদিনও সেই কথা না বলি, তাই চেষ্টা করছি তোমার সামনে কম পড়তে। কথাগুলো বলেই সে ক্যামেরা নিয়ে বেরিয়ে গেল। মেঘ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কেন জানি না, আজ তার জয়ের আনন্দ হলো না। অন্যদিকে শহরের একটি পার্কে ভিডিও শ্যুট করছিল শ্রাবণ। আজ সে একটি আবেগঘন ছোট্ট অভিনয় করল, একজন বাবার অবহেলিত ছেলের গল্প। ভিডিওটি আপলোড করার আধা ঘন্টার মধ্যেই অস্বাভাবিকভাবে ভিউ বাড়তে শুরু করলো। 5,000, 10,000, 25,000, 1 ঘন্টায় 1 লক্ষ ভিউ। শ্রাবণ নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সোহেল চাচা কলিং। ফোন ধরতেই ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠ। শ্রাবণ, তুই কোথায়? পার্কে আছি চাচা। তাড়াতাড়ি বাসায় আয়, তোর ভিডিও ভাইরাল হয়ে গেছে। শ্রাবণের বুক ধক করে উঠল। সত্যি? হ্যাঁ বাবা, অফিসের সবাইকে তোর ভিডিও দেখাতে দেখেছি। শ্রাবণের চোখ ভিজে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ। বাড়িতে ফিরতেই রূপা, সোহেল চৌধুরী আর বাড়ির সবাই তাকে অভিনন্দন জানালো। শুধু মেঘ একটু দূরে দাঁড়িয়েছিল। সে মুখে কিছু না বললেও নিজের ফোনে বারবার একই ভিডিও দেখছিল। কমেন্টে সবাই লিখছে, নতুন প্রতিভা, এই ছেলেটা অনেক দূর যাবে, অভিনয়টা অসাধারণ। মেঘ মনে মনে বলল, একটা ভিডিও ভাইরাল হয়েছে বলে এত খুশি হওয়ার কিচ্ছু নেই, দেখা যাক কতদিন টিকে। কিন্তু তার অজান্তেই শ্রাবণের জীবনের চাকা ঘুরতে শুরু করেছে। আর এই ছোট্ট সফলতাই একদিন তাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তাকে আর কেউ গরিব খ্যাত ছেলে বলে অপমান করার সাহস পাবে না। শ্রাবণের ভাইরাল ভিডিও প্রকাশের 3 দিন পর সকালে বাড়িতে বসে নতুন ভিডিও এডিট করছিল শ্রাবণ। ঠিক তখনই অচেনা একটা নম্বর থেকে ফোন এলো। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে ভদ্রকণ্ঠ ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটি আন্তর্জাতিক ডিজিটাল মিডিয়া কোম্পানি থেকে বলছি। আমরা আপনার ভিডিও দেখেছি। আপনার সঙ্গে একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই। শ্রাবণ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার বিশ্বাসই হচ্ছিল না। 2 দিন পর সোহেল চৌধুরী নিজে শ্রাবণকে নিয়ে কোম্পানির অফিসে গেলেন। তারা শ্রাবণের অভিনয়, কন্টেন্ট এবং পরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করল। শেষে কোম্পানির প্রধান বললেন, আমরা চাই আপনি আমাদের সঙ্গে বিদেশে কাজ করুন। সব প্রশিক্ষণ, থাকা, খাওয়া ও খরচ আমরা বহন করব। শ্রাবণের চোখ ভিজে উঠল। সে শুধু বলল, আলহামদুলিল্লাহ। বিদেশে যাওয়ার আগের রাতে সোহেল চৌধুরীর হাত ধরে শ্রাবণ বলল, চাচা, আজ আমি যা হয়েছি আপনার জন্যই, দোয়া করবেন। সোহেল চৌধুরী তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, মানুষের মতো মানুষ হবি, এটাই আমার দোয়া। দূরে দাঁড়িয়ে সব দেখছিল মেঘ। তার মনে কোনো অনুভূতি হলো না। সে শুধু মনে মনে বলল, দেখা যাক কতদিন টিকে। সেদিনের পর কেটে গেছে অনেকগুলো দিন ও মাস। আজ সেই প্রতীক্ষিত দিন। প্রায় 1 বছর পর নিজের দেশে ফিরেছে শ্রাবণ। বিদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকেই ব্যস্ততা। হৃদম নিজের লাগেজ গুছাতে গুছাতে হেসে বলল, দোস্ত, অবশেষে তোর দেশটা দেখার সুযোগ হলো। শ্রাবণ জানালার বাইরে তাকিয়ে মৃদু হেসে বলল, তোকে আমার দেশের অনেক জায়গা ঘুরিয়ে দেখাবো, তবে সবার আগে একজন মানুষের সঙ্গে তোকে দেখা করাবো। কে? আমার চাচা সোহেল চৌধুরী। আজ আমি যা হয়েছি তার শুরুটা উনিই করে দিয়েছিলেন। হৃদম সম্মানের সঙ্গে মাথা নাড়ল। দীর্ঘ বিমান যাত্রা শেষে তাদের বিমান বাংলাদেশে অবতরণ করল। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হতেই সাংবাদিকদের ভিড়। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে উঠছে। শ্রাবণ স্যার, এদিকে তাকান। একটা ছবি প্লিজ। ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান।
শ্রাবণ সবার দিকে হাসি মুখে হাত নাড়ল। একজন ছোট্ট ছেলে এগিয়ে এসে বলল, ভাইয়া আপনার মতো বড় হতে চায়। শ্রাবণ হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত রেখে বলল, বড় স্বপ্ন দেখো আর পরিশ্রম করতে ভয় পেও না। সবাই হাততালি দিয়ে উঠল। রিদম পাশে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সে মুগ্ধ হয়ে বলল, দোস্ত, এরা তোকে শুধু ভালোবাসে না, সম্মানও করে। শ্রাবণ শান্ত গলায় বলল, এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ। এদিকে চৌধুরী ভিলা। সোহেল চৌধুরী টেলিভিশনে সরাসরি সংবাদ দেখছিলেন। সংবাদে ভেসে উঠল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শ্রাবণ চৌধুরী আজ দেশে ফিরেছেন। সোহেল চৌধুরীর চোখ ভিজে উঠল। তিনি আস্তে করে বললেন, আলহামদুলিল্লাহ, ছেলেটা নিচে কথা রেখেছে। ঠিক তখনই মেঘও টিভির সামনে এসে দাঁড়ালো। স্ক্রিনে শ্রাবণের হাসি মুখ, চারপাশে সাংবাদিক আর ভক্তদের ভিড়। মেঘ স্থির হয়ে তাকিয়ে রইল। তার কানে যেন আবার ভেসে এলো নিজের বলা কথাগুলো। তুমি একটা গরিব খ্যাত গ্রামের ছেলে। আজ সেই ছেলেটাকেই দেখার জন্য শত শত মানুষ অপেক্ষা করছে। মেঘের বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল। ঠিক তখনই সোহেল চৌধুরীর ফোন বেজে উঠল। তিনি ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। আসসালামু আলাইকুম চাচা। সোহেল চৌধুরীর মুখে বড় একটা হাসি ফুটে উঠল। ওয়ালাইকুম আসসালাম বাবা, কোথায় আছিস? চাচা, আর আধা ঘন্টার মধ্যেই আপনার বাসায় পৌঁছে যাব। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সোহেল চৌধুরী হেসে বললেন। আমি অপেক্ষা করছি। ফোন কেটে যেতেই তিনি আনন্দে বললেন, মেঘ, তাড়াতাড়ি বাড়িটা গুছিয়ে ফেল, শ্রাবণ আসছে। মেঘ চমকে উঠল। 1 বছর পর আবার মুখোমুখি হবে তারা। কিন্তু এবার সম্পর্কটা আগের মতো থাকবে না, কারণ সময় বদলে গেছে। আর সেই সঙ্গে বদলে গেছে শ্রাবণের পরিচয়। চৌধুরী ভিলা। সকালের শান্ত পরিবেশ মুহূর্তেই ব্যস্ত হয়ে উঠেছে। বাড়ির কর্মচারীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত। সোহেল চৌধুরীর মুখে আনন্দের হাসি। আর মেঘ, সে নিজের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে। বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছে। কেন এমন হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। ঠিক তখনই বাইরে একের পর এক গাড়ি এসে থামার শব্দ হলো। মেঘ পর্দা সরিয়ে নিচে তাকাতেই অবাক হয়ে গেল। বাড়ির সামনে কয়েকটি কালো বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে আগে নামলেন দুজন নিরাপত্তারক্ষী। তারপরে নামল রিদম। পরনে গাঢ় নীল স্যুট, মুখে আত্মবিশ্বাসী হাসি। শেষে ধীরে ধীরে গাড়ি থেকে নামল শ্রাবণ। সাদা শার্ট, কালো কোট, চোখে সানগ্লাস। 1 বছর আগের সেই সাধারণ গ্রামের ছেলেটার সঙ্গে আজকে শ্রাবণের পার্থক্য আকাশ পাতাল। গেট খুলতেই আশেপাশের মানুষ দৌড়ে এসে ভিড় জমাতে লাগলো। আরে শ্রাবণ ভাই এসেছে। ভাই, একটা সেলফি প্লিজ। আমি অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র আপনাকে একবার দেখব বলে। শ্রাবণ সবার দিকে মুচকি হেসে বলল, অবশ্যই, সবাই ধীরে ধীরে আসুন। সে একে একে সবার সঙ্গে ছবি তুলতে লাগলো। কেউ হাত মেলাচ্ছে, কেউ অটোগ্রাফ চাইছে। রিদম অবাক হয়ে চারপাশ দেখছিল। দোস্ত, তুই বলেছিলি মানুষ তোকে ভালোবাসে, কিন্তু এতটা আমি ভাবিনি। শ্রাবণ হেসে বলল, এটা আমার জন্য আল্লাহর বড় নিয়ামত। ঠিক তখনই বাড়ি থেকে দ্রুত বেরিয়ে এলেন সোহেল চৌধুরী। শ্রাবণ তাকে দেখে আর নিজেকে সামলাতে পারল না। সে এগিয়ে গিয়ে চাচার পায়ে হাত দিয়ে সালাম করল। সোহেল চৌধুরী তাড়াতাড়ি তাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। আলহামদুলিল্লাহ, তুই নিজে কথা রেখেছিস বাবা। আপনার দোয়া না থাকলে কিছুই সম্ভব হতো না চাচা। এরপর শ্রাবণ রিদমকে সামনে এনে বলল, চাচা, এ হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু রিদম। বিদেশে ও না থাকলে আমি অনেক কঠিন সময় পার হতে পারতাম না। রিদম সম্মান করে সালাম করল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা, বাড়িতে স্বাগতম। সব কিছু দূর থেকে দেখছিল মেঘ। 1 বছর আগে এই ছেলেটাকে সে দরজায় দাঁড় করিয়ে অপমান করেছিল। আর আজ একই দরজায় দাঁড়িয়ে শত শত মানুষ তাকে দেখার জন্য অপেক্ষা করছে। তার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই রূপাও এসে পৌঁছালো। গেটের সামনে এত ভিড় দেখে সে অবাক হয়ে গেল।
শ্রাবণকে দেখে মুচকি হেসে বলল, অভিনন্দন ভাইয়া, তুমি সত্যিই নিজের স্বপ্নটা ছুঁতে শুরু করেছো। শ্রাবণ আগের মতোই বিনয়ী হাসি দিয়ে বলল। দোয়া করবেন। রূপা একবার মেঘের দিকে তাকালো। মেঘের চোখ শুধু শ্রাবণের দিকেই, কিন্তু সে এগিয়ে যেতে পারছে না। রূপা আস্তে করে ফিসফিসিয়ে বলল, মনে আছে সারু, আমি বলেছিলাম একটা তুই ওর পাশে দাঁড়ানোর সুযোগ খুঁজবি। মেঘ কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে চোখ নামিয়ে নিল। তার মনে হচ্ছিল আজকের এই ভিড়ের মধ্যে সবচেয়ে একা মানুষটি যেন সে নিজেই। চৌধুরী ভিলার ড্রয়িং রুম, চারিদিকে অতিথিদের ভিড়। শহরের কয়েকজন ব্যবসায়ী, সাংবাদিক, পরিচিত মানুষ সবাই শুধু একবার শ্রাবণের সঙ্গে দেখা করতে এসেছে। শ্রাবণ সবাইকে হাসি মুখে অভিবাদন জানাচ্ছে। কেউ করমর্দন করছে, কেউ সেলফি তুলছে। ঠিক তখনই সোহেল চৌধুরী বললেন, সবাই একটু শান্ত হন, শ্রাবণ অনেক দূর থেকে এসেছে, ওকে একটু বিশ্রাম নিতে দিন। সবাই সম্মান দেখিয়ে সরে গেল। শ্রাবণ সোফায় বসতেই একজন কর্মচারী জুস এনে দিল। সে ধন্যবাদ জানিয়ে গ্লাসটা হাতে নিল। দূরে দাঁড়িয়ে সব দেখছিল মেঘ। তার মনে হচ্ছিল 1 বছর আগে এই ছেলেটাকে সে এক গ্লাস পানি পর্যন্ত সম্মান দিয়ে দেয়নি। আজ বাড়ির সবাই তাকে রাজকীয় সম্মান দিচ্ছে। নিজের উপরেই হঠাৎ খুব রাগ হতে লাগলো তার। ঠিক তখনই শ্রাবণের চোখ পড়ল মেঘের দিকে। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য এক হলো। মেঘ ভেবেছিল হয়তো শ্রাবণ রাগ দেখাবে কিংবা তাকে অপমান করবে, কিন্তু না, শ্রাবণ শুধু ভদ্রভাবে মুচকি হেসে মাথা নাড়ল, যেন অতীতের কোনো ঘটনাই তার মনে নেই। এই ছোট্ট হাসিটাই মেঘের বুকের ভেতরে আরও বেশি কষ্টের জন্ম দিল। হৃদম সব কিছু লক্ষ্য করছিল। সে আস্তে করে শ্রাবণের কানে বলল, দোস্ত, এটাই কি সেই মেয়ে? শ্রাবণ একবার মেঘের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ। তোর ওপর এত অন্যায় করেছিল, তারপরেও তুই এমন স্বাভাবিক? শ্রাবণ হালকা হেসে বলল, অতীত ধরে রাখলে সামনে এগোনো যায় না। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এখন পুরনো হিসাব কষে কী লাভ? হৃদম মুগ্ধ হয়ে বন্ধুর দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, বড় মানুষ শুধু টাকায় হয় না, মনের দিক থেকেও হতে হয়। বিকেলের দিকে আবার অনেক ভক্ত বাড়ির সামনে ভিড় করল। শ্রাবণ ভাই, আরেকটা সেলফি। ভাই, আমার ছোট ভাই আপনার মতো হতে চাই। শ্রাবণ হাসি মুখে সবার আবদার পূরণ করলো। একটি ছোট্ট মেয়ে এগিয়ে এসে বলল, ভাইয়া, আমি আপনার ভিডিও দেখেই কাঁদি, আপনি কখনো ভিডিও বানানো ছাড়বেন না। শ্রাবণ তার মাথায় হাত রেখে বলল, ইনশাল্লাহ, যতদিন পারি মানুষের জন্য ভালো কাজ করব। দূরে দাঁড়িয়ে মেঘের চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, যাকে আমি খ্যাত বলেছিলাম, আজ মানুষ তাকে নিজের অনুপ্রেরণা বলে। আমি কত বড় ভুল করেছিলাম। ঠিক তখনই রূপা তার পাশে এসে দাঁড়ালো। কষ্ট হচ্ছে? মেঘ চমকে উঠল। কিছু না বলে শুধু চোখের জল মুছে ফেলল। রূপা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো সময় আছে সারু, কিন্তু মনে রাখিস, ক্ষমা চাইতে গেলে নিজের অহংকারটা আগে ভাঙতে হয়। মেঘ ধীরে ধীরে মাথা নিচু করল। প্রথমবারের মতো তার মনে হলো হয়তো শ্রাবণকে হারানোর শুরুটা সেই দিনই হয়েছিল, যেদিন সে একজন মানুষের স্বপ্নকে অপমান করেছিল। আর শ্রাবণ, সে তখনও বাইরে দাঁড়িয়ে হাসি মুখে একের পর এক মানুষের সঙ্গে ছবি তুলছিল। তার সাফল্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল, আর সেই আলোতেই মেঘ নিজের অতীতের ভুলগুলো আরও স্পষ্ট করে দেখতে শুরু করলো। পরের দিন সকাল, চৌধুরী ভিলার ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে নাস্তা করছে। সোহেল চৌধুরী, মেঘ, রূপা, হৃদম আর শ্রাবণ। কাজের মহিলা রহিমা খালা তাড়াহুড়ো করে নাস্তা পরিবেশন করছিলেন। হঠাৎ অসাবধানবশত গরম চায়ের কাপটা হাত থেকে পিছলে শ্রাবণের শার্টে কিছুটা চা পড়ে গেল। রহিমা খালা ভয়ে কেঁপে উঠলেন। বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। মেঘ মনে মনে ভাবল, এবার নিশ্চয়ই রেগে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শ্রাবণ মুচকি হেসে বলল, আরে খালা, এতে ভয়ের কি আছে? বলতো মানুষেরই হয়। আপনি বসুন, আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি। এই বলে সে টিস্যু দিয়ে নিজের শার্ট মুছতে লাগলো।
রহিমা খালার চোখ ভিজে উঠল। আল্লাহ তোমারে অনেক বড় করুক বাবা। সোহেল চৌধুরী মুচকি হেসে বললেন, মানুষ বড় হয় তার ব্যবহারে, আজ তুই সেটা প্রমাণ করলি। দূরে বসে মেঘ চুপচাপ সব দেখছিল। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে মনে মনে বলল, আমি হলে হয়তো এতটা শান্ত থাকতে পারতাম না। নাস্তা শেষে সবাই যার যার কাজে চলে গেল। মেঘ বারান্দায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই সে দেখল বাড়ির ছোট্ট মালি কাকুর ছেলে গেটের বাইরে দাঁড়িয়ে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। ছেলেটার পরনে পুরনো জামা, চোখে লাজুক দৃষ্টি। শ্রাবণ নিজেই এগিয়ে গেল। কি নাম তোমার? আমার নাম রাফি। পড়াশোনা করো? রাফি মাথা নিচু করে বলল, বই কেনার টাকা নাই ভাইয়া। এক মুহূর্ত দেরি করল না শ্রাবণ। নিজের মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে ছেলেটার হাতে দিল। এটা ধান না, এটা তোমার পড়াশোনার জন্য। একদিন বড় মানুষ হয়ে আরেকজনকে সাহায্য করবে। রাফির চোখ আনন্দে চকচক করে উঠল। সে দৌড়ে এসে শ্রাবণের হাত জড়িয়ে ধরল। আল্লাহ আপনাকে ভালো রাখুক ভাইয়া। দূর থেকে সব দেখছিল মেঘ। তার চোখে অজান্তেই পানি চলে এলো। সে মনে মনে বলল, এত টাকা এত নাম, তারপরও মানুষটা একটুও বদলায়নি। বদলে গেছি শুধু আমি মানুষ চিনতে ভুল করেছি। ঠিক তখনই রূপা এসে তার পাশে দাঁড়ালো। কি ভাবছিস? মেঘ ধীরে ধীরে বলল, রূপ, জানিস আগে আমি ভাবতাম বড়লোক হলে মানুষ বড় হয়। আজ বুঝেছি মানুষের মন বড় হলে তবেই সে সত্যিকারের বড় মানুষ হয়। রূপা মুচকি হেসে বলল, অবশেষে তুই মানুষটাকে চিনতে শুরু করেছিস। মেঘ কোনো উত্তর দিল না, শুধু দূরে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে তাকিয়ে রইল। আজ প্রথমবার তার চোখে শ্রাবণকে দেখে অহংকার নয়, শুধু সম্মান জন্ম নিল। আর সেই সম্মানের ভেতরেই অজান্তে একটা অচেনা অনুভূতির ছোট্ট বীজ রোপিত হলো। বিকেল প্রায় 5টা। আজ রিদম আর রূপা কাছের একটি এতিমখানায় কিছু উপহার পৌঁছে দিতে গেছে। শ্রাবণও যেতে চেয়েছিল, কিন্তু একটি গুরুত্বপূর্ণ অনলাইন মিটিং থাকায় সে বাড়িতেই থেকে গেল। মেঘ বারান্দা থেকে সব দেখছিল। তার চোখ বারবার শ্রাবণের দিকেই চলে যাচ্ছিল। সে নিজেই অবাক হয়ে ভাবল, কেন বারবার ওর দিকেই তাকাচ্ছি। মিটিং শেষ করে শ্রাবণ নিচে নামল। দেখল বাড়ির বাগানে একজন বৃদ্ধ মালি একা ভারী একটি ফুলের টব সরানোর চেষ্টা করছেন। বয়সের ভারে বারবার থেমে যাচ্ছেন তিনি। শ্রাবণ দ্রুত এগিয়ে গেল। কাকু, আপনি সরে দাঁড়ান, আমি করছি। না বাবা, তুমি অতিথি, তোমাকে এসব করতে হবে না। শ্রাবণ হেসে বলল, কাজ করলে কেউ ছোট হয়ে যায় না। এই বলেই নিজের টপটি তুলে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। বৃদ্ধ লোকটির চোখে পানি চলে এলো। আল্লাহ তোমারে আরো সম্মান দিক বাবা। উপরের বারান্দা থেকেই পুরো দৃশ্যটাই দেখেছিল মেঘ। একটা সময় সে শ্রাবণকে অশিক্ষিত খ্যাত বলে অপমান করেছিল। আজ সেই মানুষটাই সবার মন জয় করছে। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। সন্ধ্যার পর রূপা আর রিদম ফিরে এলো। রিদমের হাতে কয়েকটি এতিম শিশুর আঁকা ছবি। সে হাসতে হাসতে বলল, দেখো, ওরা আমাদের জন্য এঁকেছে। রূপা ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে বলল, এত সুন্দর। রিদম মুচকি হেসে বলল, জানো, ওরা কোনো দামি জিনিস চায়নি, শুধু একটু সময় আর ভালোবাসা চেয়েছে। রূপা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পৃথিবীতে এখনো এমন মানুষ আছে বলেই পৃথিবীটা সুন্দর। দুজনের কথা শুনে সোহেল চৌধুরী মুচকি হাসলেন। মনে মনে ভাবলেন, এই দুজনকে একসঙ্গে বেশ মানায়। রাত, সবাই যার যার ঘরেই চলে গেছে। মেঘের চোখে আজ ঘুম নেই। সে নিজের ড্রয়ার খুলল, ভেতর থেকে একটা ছোট্ট ডায়েরি বের করল। অনেক দিন পর ডায়েরির প্রথম পাতায় লিখতে শুরু করলো, আজ প্রথমবার বুঝলাম মানুষকে পোশাক, টাকা বা গ্রামের পরিচয় দিয়ে বিচার করা সবচেয়ে বড় ভুল। শ্রাবণকে আমি যতটা ছোট ভেবেছিলাম, সে আসলে তার থেকে অনেক বড়। কিন্তু আমি কি কোনোদিন ওর কাছে ক্ষমা চাইতে পারবো? শেষ লাইনটা লিখতেই ডায়েরির পাতায় টুক করে এক ফোঁটা চোখের জল পড়ল। মেঘ তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে দিল। ঠিক তখনই বাইরে
বারান্দায় কারোর পায়ের শব্দ শোনা গেল। সে পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল শ্রাবণ একা দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে, মুখে শান্ত একটা হাসি। মেঘ আস্তে করে ফিসফিস করে বলল, তুমি এত ভালো কেন শ্রাবণ? যদি তুমি একটু খারাপ হতে তাহলে হয়তো আমার অপরাধ বোধটা এতটা বাড়ত না। বাইরে চাঁদের আলোয় ছড়িয়ে পড়েছে, আর সেই আলোয় মেঘের অনুশোচনা আরও গভীর হতে লাগলো। পরের দিন সকাল। চৌধুরী ভিলায় আজ বেশ ব্যস্ততা। সোহেল চৌধুরীর কয়েকজন ব্যবসায়িক অতিথি আসবেন, বাড়ির সবাই প্রস্তুতি নিচ্ছে। শ্রাবণ ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। ঠিক তখনই একজন মধ্যবয়স্ক ব্যবসায়ী ভেতরে ঢুকে হাসি মুখে বললেন, আরে আপনি তো শ্রাবণ চৌধুরী, আমিও আপনার অনেক বড় ভক্ত। আমার ছেলেও আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছে। আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি? শ্রাবণ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল, অবশ্যই, এটা তো আমার সৌভাগ্য। ছবিটা তোলার পর ভদ্রলোক বললেন, এত বড় মানুষ হয়েও আপনার মধ্যে কোনো অহংকার নেই। আল্লাহ আপনাকে আরো সম্মান দিক। শ্রাবণ শুধু হেসে বলল। দোয়া করবেন। দূরে দাঁড়িয়ে সব দেখছিল মেঘ। তার মনে পড়ে গেল একদিন এই মানুষটাকেই সে বাড়ির দরজায় দাঁড় করিয়ে অপমান করেছিল। আজ মানুষ নিজে থেকে তার সঙ্গে ছবি তুলতে চাইছে। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বিকেলে রিদম বাগানে বসেছিল। রূপা 2 কাপ চা নিয়ে এসে পাশে বসল। আজ সারাদিন আপনাকে খুব চুপচাপ লাগছে। রিদম হেসে বলল, একটা কথা ভাবছিলাম। কি কথা? শ্রাবণীর জীবনে অনেক কষ্ট এসেছে, তবুও কারো বিরুদ্ধে অভিযোগ করে না। আমি হলে হয়তো পারতাম না। রূপা মুচকি হেসে বলল, তাই তো, ও আজ এত মানুষের ভালোবাসা পেয়েছে। দুজনের চোখ পড়তেই দুজনেই হালকা হেসে ফেলল। দূর থেকে দৃশ্যটা দেখে সোহেল চৌধুরীও মৃদু হাসলেন। রাত। ছাদের এক কোণে একা দাঁড়িয়েছিল মেঘ। হালকা বাতাসে তার চুল উড়ছে। হঠাৎ পেছন থেকে শান্ত কণ্ঠ ভেসে এলো। এখানে একা দাঁড়িয়ে আছো? মেঘ চমকে ফিরে তাকালো। হ্যাঁ, এমনি। কয়েক সেকেন্ড দুজনেই চুপ। তারপরে শ্রাবণ বলল, আকাশটা আজ খুব সুন্দর, তাই না? মেঘ শুধু মাথা নাড়ল। তার অনেক কথা বলতে ইচ্ছে করছিল। ক্ষমা করো, এই দুটি শব্দ বারবার ঠোঁট পর্যন্ত এসে থেমে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে শুধু বলতে পারল, তুমি ভালো আছো? শ্রাবণ মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ। তুমি? মেঘ উত্তর দিল, ভালো। কিন্তু তার নিজের মনই জানত সে ভালো নেই। কারণ প্রতিদিনই তার ভেতরে অপরাধবোধ আর অজানা এক অনুভূতি আরও গভীর হয়ে উঠেছে। শ্রাবণ আর কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে রইল। আর মেঘ, সে চুপি চুপি শ্রাবণের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি জানি না এটা ভালোবাসা কি না, কিন্তু তোমাকে হারানোর ভয়টা কেন যেন প্রতিদিন একটু একটু করে বাড়ছে। চাঁদের নরম আলো ছড়িয়ে পড়ল পুরো ছাদ জুড়ে। দুইজন পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও তাদের মাঝের দূরত্ব এখনও অনেক। তবে সেই দূরত্ব কমতে শুরু করেছে অজান্তেই। পরদিন সকাল। চৌধুরী ভিলায় আজ অদ্ভুত এক নীরবতা। সকালের নাস্তার টেবিলে সবাই বসেছে, কিন্তু আজ শ্রাবণকে দেখা যাচ্ছে না। সোহেল চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, শ্রাবণ এখনো নামেনি। কাজের মহিলা বললেন, না স্যার, সকাল থেকে দরজাও খোলেনি। মেঘের বুকটা ধক করে উঠল। সে নিজেও বুঝতে পারল না কেন এত অস্থির লাগছে। ঠিক তখনই রিদম সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে এলো। তার মুখে উদ্বেগ। আঙ্কেল, শ্রাবণীর জ্বর এসেছে অনেক বেশি। কথাটা শুনেই সবাই উঠে দাঁড়ালো। সোহেল চৌধুরী দ্রুত উপরে চলে গেলেন। মেঘও অজান্তেই তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলো। ঘরে ঢুকতেই দেখা গেল শ্রাবণ বিছানায় শুয়ে আছে। কপাল জ্বরে পুড়ে যাচ্ছে, তবুও হাতের ল্যাপটপ। কোনো একটি জরুরি কাজ শেষ করার চেষ্টা করছে। রিদম বিরক্ত হয়ে ল্যাপটপটা বন্ধ করে দিল। তুই মানুষ না মেশিন, এই অবস্থাতেও কাজ করছিস? শ্রাবণ দুর্বল হেসে বলল, আজ একটা মিটিং ছিল, বাতিল করা যায়নি। সোহেল চৌধুরী এগিয়ে এসে তার কপালে হাত রাখলেন। এত জ্বর নিয়ে একটা কথা বলিসনি কেন? শ্রাবণ আসতে বলল, সবাই চিন্তা করবে বলে।
মেঘ দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার বুকটা কেমন করে উঠল। একসময়ে এই মানুষটার কষ্টে তার কিছুই হতো না, আজ কেন চোখের পানি চলে আসছে। ডক্টর এসে ওষুধ দিয়ে চলে গেলেন। সবাই নিচে নেমে গেলেও মেঘ কিছুক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। শ্রাবণ তখন ঘুমিয়ে পড়েছে, তার মুখটা জ্বরে লাল হয়ে আছে। মেঘ ধীরে ধীরে ঘরে ঢুকলো। টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা বদলে নতুন ঠান্ডা পানি রাখলো। ওষুধগুলো সুন্দর করে গুছিয়ে দিল। তারপরে ভেজা টাওয়াল দিয়ে আস্তে করে শ্রাবণের কপালে পানি দিল। ঘুমের মধ্যেই শ্রাবণ খুব আস্তে বলল, ধন্যবাদ রিদম। মেঘ থমকে গেল। সে মৃদু হেসে ফিসফিস করে বলল, আমি রিদম নই, আমি মেঘ। কিন্তু শ্রাবণ তখন গভীর ঘুমে, সে কিছুই শুনল না। ঠিক তখনই দরজায় রূপা এসে দাঁড়ালো। সব কিছু চুপচাপ দেখে সে মুচকি হাসল। মেঘ লজ্জা পেয়ে দ্রুত উঠে দাঁড়ালো। আমি শুধু। রূপা তার কথা শেষ করতে দিল না। ব্যাখ্যা দিতে হবে না। কখনো কখনো মানুষের যত্নই তার মনের কথা বলে দেয়। মেঘ মাথা নিচু করে ফেলল, তার গাল দুটো লাল হয়ে গেছে। রূপা ধীরে ধীরে বলল, সারু, তুই আর নিজেকে মিথ্যে বলিস না। তুই আর আগে সেই মেঘ নেই। মেঘ কোনো উত্তর দিল না, শুধু একবার ঘুমিয়ে থাকা শ্রাবণের দিকে তাকালো। তারপরে মনে মনে বলল, আল্লাহ, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে। ওর কষ্ট আমি আর দেখতে পারছি না। সেদিন প্রথমবার মেঘ নিজের মনকে আর অস্বীকার করতে পারল না। সে বুঝে গেল অনুশোচনার পথ পেরিয়ে তার হৃদয়ে নিঃশব্দে ভালোবাসা জন্ম নিতে শুরু করেছে। পরদিন সকালে জ্বর অনেকটাই কমে গেছে শ্রাবণের। জানালার পাশে বসে সকালের রোদে এক কাপ গরম চা খাচ্ছিল সে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আসুন। দরজা খুলে ভেতরে ঢুকলো মেঘ। তার হাতের ধোয়া ওঠা এক বাটি সবজির স্যুপ। মেঘ একটু ইতস্তত করে বলল, ডাক্তার বলেছে হালকা খাবার খেতে, তাই এটা এনেছি। শ্রাবণ অবাক হয়ে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপরে মুচকি হেসে বলল, ধন্যবাদ। মেঘ বাটিটা টেবিলে রেখে দ্রুত বেরিয়ে যেতে চাইলে শ্রাবণ ডেকে উঠল, মেঘ। মেঘ থেমে গেল। এত কষ্ট করার দরকার ছিল না। মেঘ মাথা নিচু করে বলল, এটা কোনো কষ্ট না। এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে এসে সে গভীর একটা শ্বাস নিল। তার বুকটা অদ্ভুতভাবে কাঁপছে। ঠিক তখনই রূপা এসে পাশে দাঁড়ালো। এত তাড়াতাড়ি বেরিয়ে এলি কেন? মেঘ আস্তে করে বলল, ওর সামনে দাঁড়ালে কেন যেন কথা বলতে পারি না। রূপা দুষ্টু হেসে বলল, কারণ তোর মন আগে কথা বলে ফেলে। মেঘ কিচ্ছু বলল না, শুধু লজ্জায় মাথা নিচু করে হাসল। এদিকে বিকেলে রিদম বারান্দায় বসে কফি খাচ্ছিল। রূপা এসে পাশে বসলো। আজ শ্রাবণ ভাই অনেকটাই ভালো। রিদম স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও অসুস্থ হলে আমি নিজেই ভয় পেয়ে যাই। ও শুধু আমার বন্ধু না, আমার ভাই। রূপা মুগ্ধ হয়ে রিদমের দিকে তাকালো। আপনার বন্ধুত্বটা সত্যিই সুন্দর। রিদম মুচকি হেসে বলল, আর তুমি সবসময় অন্যের ভালো দিকটাই আগে দেখো। এটা খুব কম মানুষের মধ্যে থাকে। রূপা একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। দুজনের মাঝখানে নিরাপত্তা নেমে এলো, কিন্তু সেই নিরাপত্তায়ও একটা অদ্ভুত শান্তি ছিল। সন্ধ্যায় শ্রাবণ নিচে নেমে বাগানে হাঁটছিল। দূর থেকে মেঘ তাকে দেখে এগিয়ে এলো। আজ অনেক দিন পর দুইজন পাশাপাশি হাঁটছে। কিছুক্ষণ নীরব থাকার পর মেঘ ধীরে ধীরে বলল, শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তারপরে হেসে বলল, তুমি এত চিন্তা করছো কেন? মেঘ একটু থমকে গেল। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, বাড়ির অতিথি অসুস্থ হলে খোঁজ নেওয়া তো স্বাভাবিক। শ্রাবণ মুচকি হেসে মাথা নাড়ল। ঠিক বলেছ। কিন্তু সে বুঝতেই পারল না মেঘের এই খোঁজ নেওয়ার আড়ালে লুকিয়ে আছে এক গভীর অনুভূতি। দূরে দাঁড়িয়ে রূপা সব দেখছিল। সে মনে মনে বলে, শুরুটা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। কবে এই দুইজন নিজেদের মনের কথাগুলো বুঝতে পারবে? চৌধুরী ভিলার উঠোনে আজ অদ্ভুত ব্যস্ততা। রিদম আর শ্রাবণ
ল্যাপটপ, ফাইল আর ফোন নিয়ে একের পর এক মিটিং শেষ করছে। বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে বলতে দুপুর গড়িয়ে গেল। এদিকে মেঘ কতবার রান্নাঘর থেকে ড্রয়িং রুমের দিকে তাকাচ্ছি।